নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো প্রখ্যাত সাহিত্যিক বিমল করের লেখা ছোট গল্প সৈনিক। শুনতে থাকুন আজকের গল্প সৈনিক। ৭৫ টাকা ভাবতেও মনটা ঝিমিয়ে আসে, থিতিয়ে যায়। নিরাশার বুদবুদ ঝাঁকে ঝাঁকে জন্ম নেয়। ৭৫ টাকা, গভীর দুঃস্বপ্ন সে। রোজগার মাসে 10 থেকে 12, অথচ দেনা জমে গেছে 10 গুণ। ধার দেনা অন্য সমস্যা, মনটা ক্রমাগত ভাবনায় ভাবনায় হয়ে এসেছে পঙ্গু, বৃদ্ধ। কিন্তু তবু চিন্তার শেষ নেই। কি করি, কি করতে পারি, কি দরকার বেঁচে থাকবার? ভাবি, ক্রমাগত ভাবি, ভেবে ভেবে নির্জীব হয়ে পড়ি। তবু ভাবনা শেষ হয় না। যাক, অন্যান্য ভাবনা পরে, এখন সবচেয়ে বড় ভাবনা এই ৭৫ টাকা। অবশ্য পুরো ৭৫ না পেলেও চলে, উপস্থিত গোটা ২০-২৫ মাস কাটানো যায় বিষম দুশ্চিন্তা থেকে, অন্তত কিছুদিনের জন্য হয় মুক্তি। ওহ, কি বোকামি করেছিলাম দোকানের জন্য নতুন সিঙ্গার মেশিনটা কিনে। আর সত্যি কথা, বোকামি বা বলা যায় কেমন করে। মাস ৬ আগে এই পাড়ায় যখন দর্জির দোকান খুলি, তখন কি একবারও ভাবতে পেরেছিলাম জাপান যুদ্ধে নেমে আমাদের মতো দিন গরিবদের একেবারে পথে বসিয়ে দেবে? হঠাৎ জাপান নামলো যুদ্ধে, কলকাতার লোক পালাতে লাগলো বোমার ভয়ে। বাড়ি ঘর দোকানপাট সব হয়ে এলো বন্ধ, হলো ফাঁকা। কোনো রকমে গতর খাটিয়ে অল্প রোজগারে যাদের দিন চলে, তাদের পেটে খাওয়া বন্ধ হলো। এই তো আমার কথাই ধরা যাক, নতুন দোকান যখন খুলি, এই পাড়ায় কিসের ভাবনা ছিল আমার? পাড়ার অধিকাংশ বাড়ির ছেলে থেকে বুড়ো সকলের কাজ পেতাম আমি। উপার্জনের অঙ্কটা ছিল তখন মোটা, মেশিনের ধার শোধ করতে ভাবতে হতো না। টাকার কথা ভেবে ভেবে অনিদ্রা, ডিসপেপসিয়াটাকেও আমন্ত্রণ করতে হয়নি। কিন্তু এখন পাড়ায় নেই লোক, অথচ মেশিনের ইনস্টলমেন্টে তাড়া আছে যথাযথভাবে। ভাগ্য, সবই ভাগ্য। মাথায় হাত দিয়ে বসে আজ এই দুর্ভাগ্যের কথাই ভেবে চলেছি। সন্ধে হয়ে এসেছে, টুল ছেড়ে উঠে দাঁড়ালাম। বাতিটা জ্বালাবার জন্যে সুইচে হাত দিয়েছি, ঠিক এমন সময় কে যেন ঢুকলো। খদ্দের হয়তো। সুইচ তাড়াতাড়ি টেনে ঘুরে দাঁড়াই। নিমেষে বিস্ময়ে একেবারে থমকে যাই। এ কি, কোনো স্বপ্ন দেখছি না তো? ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকি। না, অসম্ভবকে সম্ভব বলেই ধারণা হয়। সত্যি, আমার চোখের সামনে সশরীরে কিরীটিবাবু দাঁড়িয়ে। কিরীটিবাবু, একেবারে সম্পূর্ণ সত্য সেই কিরীটিবাবু। অতি কষ্টে আমার বিস্ময়ান্বিত ঘোরটা কাটিয়ে ফেলে এই যে, আসুন 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 কিরীটিবাবু, নমস্কার। কবে ফিরলেন যুদ্ধ থেকে? আগ্রহে আমার গলার স্বর কেঁপে ওঠে। নমস্কার। কিরীটিবাবুর কর্কশ গম্ভীর গলা বেজে ওঠে। এসেছি আজ সকালে। একটা চেয়ার তার দিকে এগিয়ে দিই। হ্যাঁ, বসুন, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? থাক, বসবার দরকার হবে না, দাঁড়ানোর অভ্যেস আমার যথেষ্টই আছে। কিরীটিবাবুর কর্কশ গলায় অবজ্ঞার আভিজাত্য। মনে মনে আমি দস্যুর মতো চটে উঠি। লোকটার ভদ্রতা জ্ঞান কি কোনো কালে হবে না? এই পাড়ায় তো সুপ্রসিদ্ধ ছিলেন কেবলমাত্র তাঁর এই অস্বাভাবিক, অদ্ভুত, অভদ্র ব্যবহারের জন্যই। যুদ্ধেও গিয়েছিলেন সকলের অজ্ঞাতে, সকলকে আশ্চর্য করে, এমনকি তার স্ত্রীকেও কিছু না জানিয়ে, কোনো ব্যবস্থা না করে।
বেচারি স্ত্রী স্বামীর নিঃশব্দ অবহেলা উপেক্ষা সহ্য করে তাঁরই পথে পড়ে আছেন এই অধুনা বিপদসংকুল কলকাতায়, একা, সম্পূর্ণ একা। কি জঘন্য, অমানুষোচিত ব্যবহার। সৈনিক জীবনের প্রতি ঘৃণা এলো। মনের আক্রোশ সংবরণ করে ভদ্রতার উচ্চতম পরিচয় দিয়ে, আপনার কিছু প্রয়োজন আছে আমার কাছে? প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন আছে বই কি। কিরিটি বাবু কড়া চুরুটের এক মুখ তিক্ত বিষাদ ধোঁয়া ছাড়লেন। বিনা প্রয়োজনে তোমার কাছে আসবার প্রয়োজন নিশ্চয়ই কারোর থাকে না। কিরিটি বাবু কথা শেষে বিপুলভাবে হেসে ওঠেন। হাসি নয় তো, যেন হাঁড়ির মুখে বন্ধ করে চিনে পটকায় আগুন ধরানো হয়েছে। যেমনই কর্কশ তেমনই গম্ভীর। আর একবার তার দিকে তাকালাম। সেই বলিষ্ঠ অবয়ব, চোখে মুখে রূঢ়তার প্রাচুর্য। বেশ তো, বেশ, বলুন কি করতে হবে? প্রশ্ন করলাম আমি। তীক্ষ্ণভাবে তিনি একবার আমার মুখের দিকে তাকালেন। জ্যাকেট করতে পারো? তার প্রশ্ন শুনে রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল। অভদ্র কোথাকার! জ্যাকেট করতে জানি কিনা সে প্রশ্ন করতে ওর একটুও লজ্জা হলো না। চোটে উত্তর দিলাম, দর্জির ব্যবসা করি। তাছাড়া ইতিপূর্বে শুধু এ পাড়ায় নয়, আপনার বাড়িরও দু একটা জ্যাকেট করবার সৌভাগ্য আমার হয়েছে। তাই নাকি? জানতাম না তো। তিনি বেসুরে ব্যঙ্গোক্তি করলেন। ওরকম জানাজানি চলবে না। বেশ ভালো জ্যাকেট তৈরি করতে পারবে? তার বিদ্রুপের খোঁচায় উত্তেজিত হয়ে উঠলাম। কি পারি না পারি একবার পরখ করে দেখুন না। বাহ, গলায় আজকাল বেশ ঝাঁঝ রেখেছো হে। গলার ভেতর থেকে চাপা হাসি টানতে টানতে কিরিটিবাবু তার বগলের তলা থেকে কাগজে মোড়া একটা বান্ডিল বের করে এগিয়ে দিলেন। বেশ, বেশ, পরখ করেই দেখা যাক। এই নাও, এর ভেতর কাপড় আর মাপ দুই আছে। আর দেখো, তোমায় ডেলিভারি দিতে হবে কাল সন্ধ্যের ভেতর। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি আমার দরকার, না হলে তোমার কাছে আসতাম না। কিরিটিবাবু গর্জে উঠলেন। কাল রাত্রেই আমাকে ফিল্ডে ফিরে যেতে হবে। কি, পারবে? নিরুত্তর রইলাম। চুপ করে আছো কেন? নুইসেন্স! তোমাদের দ্বারা। দিয়ে যান। তার কথায় বাধা দিলাম। দিয়ে যান না। বান্ডিলটা তিনি মেশিনের উপর ছুঁড়ে দিলেন। মনে রেখো, ইট শুড বি নাইস ওয়ান, একেবারে পারফেক্ট। কোনোখানে যেন একটুও ভুল না হয়। একেবারে নিখুঁত হওয়া চাই। কথাটা শেষ করে তিনি যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎ বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে পড়ে থাকলো একটা অস্বাভাবিক আবহাওয়া। চুরুটের ধোঁয়ায় ভরে গেছে সারা ঘর। কটু তীব্র গন্ধ। কিরিটিবাবু চলে যাওয়ার পর অনেকক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম নির্বাক বিস্ময়ে। কি অদ্ভুত এই কিরিটিবাবু! আশ্চর্য, অদ্ভুত, অদ্ভুত এই মানুষটি। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আবার মেশিনে তুলে এসে বসি। নিশ্চিন্তে নির্বিঘ্নে কিরিটিবাবুর কাজটা করতে হবে। তার মুখ ভোঁতা করে দিতে হবে সর্বাঙ্গ সুন্দর একদম পারফেক্ট জ্যাকেট তৈরি করে। একটুও খারাপ হলে চলবে না। কি ভাবেন তিনি আমাদের? অভদ্র, বর্বর কোথাকার! সৈনিক জীবনে যথেষ্ট চরিত্রের উন্নতি হয়েছে দেখছি। কোথাকার কাকে না দেবে, তার জন্য পারফেক্ট জ্যাকেটের কড়া হুকুম হলো। আরে বাবা, তোর মন্ত্র সাক্ষী করা বিয়ে করা স্ত্রী যে, তাকে তুই রেখেছিস বাড়ির দাসীরও অধম করে। কোনো কালে নিজে তো তাকে একটা জামাও করিয়ে দিলি না, আর আজ এসেছিস ফুর্তি করে কার না কার জ্যাকেট করাতে। নুইসেন্স, অমানুষ কোথাকার! সারা মনটা আমার কিরিটিবাবুর বিপক্ষে তেতে উঠল। কিন্তু সেসব কথা থাক, করুক ওর যা খুশি। বয়ে গেছে আমার ভাবতে। আমার কাজটা হলেই হলো।
পকেট থেকে বিড়ি বের করে ধরিয়ে নি। কিরিটিবাবুর দিয়ে যাওয়া বান্ডিলটা খুলে ফেললাম। প্রথমেই প্রকাশ পেল মাপের জন্য দেওয়া অতি সাধারণ জ্যাকেট। নতুন কাপড়টা আর একটা কাগজে মোড়া। দ্বিতীয় বান্ডিলটাও খুলে ফেললাম। অতর্কিতে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, বাহ, সুন্দর। সত্যি আশ্চর্যজনক সুন্দর। ফিকে সবজে সিল্কের সুন্দর কাপড়। দাম এবং উৎকৃষ্টতা উভয় দিক থেকে এই কাপড় অদ্বিতীয়। মুগ্ধভাবে তাকিয়ে থাকলাম। ইলেকট্রিকের আলোয় ফিকে সবজে সিল্কের কাপড়খানা সদ্য শিশির স্নাত, সূর্যকিরণে উদ্ভাসিত, ঘন দুবাদলের মতোই প্রতিভাত হচ্ছিল। সত্যি অপরূপ সুন্দর। অনেকটা সময় আমার বিস্ময়ের গভীরতায় কেটে যায়। এক সময় চমক কাটে। আত্মসংবরণ করে কাপড়ের পাট খুলতে থাকে। হঠাৎ অস্ফুটভাবে নিজের গলা থেকেই অজ্ঞাতে উচ্চারিত হয়, "অ্যাঁ, এ কি? কিসের দাগে?" আগ্রহের আতিশয্যে রুদ্ধ বিষয়ে কাপড়ের শেষ অংশটা চোখের সামনে তুলে ধরি। সন্ধানী দৃষ্টিতে পরীক্ষা করি কিছুকাল। গাঢ় লাল রং, শুকিয়ে খয়েরি হয়ে গেছে। কি হতে পারে এটা? কি? কি এ? মাথার এক কোণে কোথায় যেন বৈদ্যুতিক শক লাগে। রক্ত, রক্তই, নিশ্চয়ই এ রক্তের দাগ। হ্যাঁ, রক্তের দাগই তো এরকম হয়। বেশ বুঝতে পারছি এ রক্তেরই দাগ। নির্ভুল, পরিষ্কার এ দাগ রক্তের। চমকে উঠে হাতের কাপড় মাটিতে গড়িয়ে পড়ে। উফ, কি ভীষণ! চারিদিকে জায়গা জুড়ে গভীর রক্তের দাগ। মাথায় গোলমাল হয়ে যায়। রক্তের এ ভীষণ দাগ এই কাপড়ে এলো কি করে? কি করে আসা সম্ভব? মস্তিষ্কের প্রতিটি স্নায়ুতে রাশি রাশি উত্তেজনা ছুটোছুটি করতে থাকে। নিশ্চয়ই এ কোনো হত্যাঘটিত ব্যাপার। কিরিটিবাবু সৈনিক, কিরিটিবাবু বর্বর, অমানুষ, কিরিটিবাবু পাশবিক প্রবণতায় অদ্বিতীয়। কিরিটিবাবু নিশ্চয়ই এই কাজ তাঁরই। বেয়নেটের খোঁচায়, রিভলভারের গুলিতে কাউকে খুন করে, হত্যা করে এই কাপড় কেড়ে নিয়েছে নিশ্চয়। সৈনিকের অসাধ্য কিছুই নেই। কি জানি কাকেও খুন করেছে। কে সে হতভাগ্য? হা হা, বেচারি হয়তো মৃত্যুর পূর্ব মুহূর্তেও জানতে পারেনি কি অমানসিক নৃশংস পরিণাম তার জন্য অপেক্ষা করছে। কে জানে, হয়তো শান্ত নিশ্চিন্তভাবে কাপড়টা কেউ দেখেছিল। এমন সময় অতর্কিতে তাকে পৈশাচিক মৃত্যুবরণ করতে হয়েছে। আবার হয়তো কেউ তার প্রিয়জনকে উপহার দেবার জন্য কাপড়টা নিয়ে সন্ধ্যার আবছা অন্ধকারে নির্জন পথ বয়ে একা চলেছিল মনের মধুর আনন্দে। আর এমন সময় অতি অতর্কিতে তাকে আক্রমণ করে বেয়নেটের খোঁচায় করে দেওয়া হয়েছে শেষ। উফ, কি নৃশংস, নৃশংস হত্যা! পরিষ্কার আমি যেন দেখতে পেলাম কিরিটিবাবু হাতের বেয়নেট সমেত বন্দুক উঁচিয়ে লোকটার পেছনে এসে দাঁড়ালেন হঠাৎ। তারপর পরম নিশ্চিন্তে, অতি অনায়াসে হাতের বেয়নেট সোজা চালিয়ে দিলেন তার পিঠে। বেয়নেটের তীক্ষ্ণ অগ্রাংশের খোঁচায় লোকটা তীব্র আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে। রক্তের ফোয়ারায় পোশাক পরিচ্ছদ আর মাটি স্নাত হয়ে উঠল। সুস্পষ্ট সেই আহত মুমূর্ষু মানুষটির বীভৎস চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। পরিষ্কার আমি দেখতে পাই দুটি আহত হাতের মুষ্টিতে দৃঢ়ভাবে সে ধরে রাখবার চেষ্টা করছে একটা ফিকে সবজি রঙের কাপড়। আর তার মাথা, মুখ, প্রতি অঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে। অসহ্য ভয়ে আমার চোখ বন্ধ হয়ে আসে, মাথা ঘুরে যায়। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ি। পরের দিন সকালে সেই অলক্ষণে কাপড়টা হাতে করে ছুটে গেলাম কিরিটিবাবুর বাড়িতে। কিরিটিবাবু তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছেন। পাশ বালিশে গা এলিয়ে একটা বৃহৎ কালো কলাই করা মগে চা পান করছেন।
অন্য হাতে একটা মোটা বর্মায় জ্বলন্ত চুরুট। আমি ঢুকতেই তিনি বিস্মিতভাবে আমার দিকে তাকালেন। কি হে, কি ব্যাপার? চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল টকটকে, মুখ বসে গিয়েছে। সারা রাত কাল মদটদ গিলে কোথাও পড়েছিলে নাকি? তার এই বেহায়া প্রশ্নে রেগে উঠলাম। আগে না, আগে না। গলায় আমার ঝাঁঝ। তবে কি, তবে কি আজ্ঞে, সেইটাই বলো। আপনি একটা মার্ডারার, মানে খুনে। খুনে? কি বলছো হে? বাবু সহজ কণ্ঠে বললেন। তার সহজ কণ্ঠে নিজের দোষ ঢাকবার প্রচেষ্টায় আমি আরো উত্তেজিত হয়ে পড়লাম। আপনি শুধু খুনে নন, একটা অসভ্য, বর্বর, পশু। চুপ করো, স্টুপিড কোথাকার। বাঁচামি করবার আর জায়গা পাওনি না? বাবুর চোখ দুটো জ্বলে উঠল। তার দিকে তাকিয়ে ভয় পেলাম। কি হয়েছে পরিষ্কার করে বলো। বাঁদরামি করো না, বাঁদরামি করো না। বাবু গম্ভীর গলায় বললেন। বেশ, শুনুন তবে। ধীরে ধীরে গতকাল রাত্রের ঘটনা সবিস্তারে বললাম। বলা শেষ করে জানালাম, দেখুন, কাল যেরকম ভয়টা আমি পেয়েছিলাম, তাতে ও সম্বন্ধে প্রকৃত ঘটনাটা না জানা পর্যন্ত আপনার জ্যাকেট আমি করতে পারবো না। আমায় ক্ষমা করবেন। আমার কথা শেষ হতে বাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার মুখে একটা বিষাদের ভাব ফুটে উঠল, যা আজ আমি প্রথম দেখলাম। হুম, বুঝেছি। সত্যি তোমরা একেবারে কাওয়ার্ড। না আছে মনের জোর, না বুকের। বেশ, সত্যিকারের ঘটনাটাই তাহলে শোনো। কিন্তু এ আমার কাউকে বলবার ইচ্ছে ছিল না, বলতেও হতো না। যদি ভুল করে রক্তের দাগি অংশটুকু কেটে বাড়িতে রেখে যেতাম। যাক, যা হয়েছে তা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তারপর তিনি বলে যেতে লাগলেন, মাস দেড়েক আগের কথা। আমি একাদশ রেজিমেন্টের সঙ্গে বর্মায় গিয়ে পড়ি। বর্মার অবস্থা তখন ভীষণ খারাপ হয়ে আসছে। মাথায় তার বিপদের দুর্যোগ। বর্মার অবস্থা তখন ভীষণ খারাপ হয়ে আসছে। মাথায় তার বিপদের দুর্যোগ। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে জাপানি প্লেন আসে, ক্রমাগত চক্কর মেরে ফিরে যায়। আমরা তখন ছিলাম রেঙ্গুনের বর্ডারে। রেঙ্গুনে যেদিন বোমা পড়লো, সেদিনই আমাদের উপর আদেশ হলো রেঙ্গুনের উত্তর পশ্চিম ঘেঁষে আরো খানিকটা ভেতরে ঢুকতে হবে। আমরা আদেশ মতো খানিকটা ভেতরে ঢুকে আস্তানা গাড়লাম। যেখানে আমরা টেন্ট ফেললাম সেটা একটা সমৃদ্ধ পাড়া। এখানে আসবার আমাদের দুটো কারণ ছিল। প্রথমত, রেঙ্গুনের ডিফেন্সে আমাদের এগুতে হবে। দ্বিতীয়ত, রেঙ্গুন থেকে যেসব লোক এখানে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে, তাদের এবং এখানকার স্থায়ী বাসিন্দাদের মগের অত্যাচার থেকে রক্ষা করা। যার যেটুকু আছে তাই নিয়ে এই বিপদে তারা সেখানে পড়ে আছে। আর দুর্ধর্ষ হিংস্র মগেরা সময়ের সুযোগ নিয়ে তাদের উপর আরম্ভ করেছে লুটপাট, খুন। কথায় কথায় মগদের ছোড়া চলে নির্বিচারে, ছেলে মেয়ে বুড়োর উপরে। যেদিন আমরা প্রথম সেই শহরে গিয়ে পৌঁছলাম, সেদিনের কোনো খবরই আমি জানি না। দ্বিতীয় দিনের কথা এবার বলবো। দ্বিতীয় দিনের কথা এবার বলবো, কারণ সেদিনই ঘটনাটা ঘটে। দ্বিতীয় দিন বিকেল 6টা থেকে আমার গার্ড দেওয়ার ডিউটি পড়লো। বিকেল 6টাতেই চারিদিক নিঝুম হয়ে এলো। লোকজন পথে কেউ নেই। ধীরে ধীরে সন্ধে উতরে গেল। ক্রমে একটা নিঝুম ভাব। সেখানে তখন কমপ্লিট ব্ল্যাক আউট। অন্ধকারে অত বড় শহরখানা একটা বিরাট প্রাগৈতিহাসিক সামুদ্রিক জন্তুর মতো সাগরের অন্ধকারে যেন ঝিমুচ্ছে। কোথাও একটুও সাড়া শব্দ নেই, সব নিস্পন্দ, নিথর। রাত প্রায় 8টা হবে। আমি হাতের মুঠোয় দৃঢ়ভাবে রিভলভার ধরে চৌরাস্তার উপরে দাঁড়িয়ে। চারিদিকে শুধু অতল অসীম অন্ধকার, পরিপূর্ণ স্তব্ধতা। শুধু আমার চলবার সময় পায়ের বুটের আওয়াজ হচ্ছে, খট খট খট।
একটু কিছু শব্দ শুনলে হাতের টর্চ দপ করে জ্বলে ওঠে, নিমেষে আবার নিভে যায়। প্রায় 3.5 ঘন্টা। প্রায় 3.5 ঘন্টা সমানে ডিউটি দিয়ে আমিও একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা তীব্র আর্তনাদ শুনতে পেলাম। প্রথমটায় চমকে উঠেছিলাম, তারপর কান খাড়া করে বুঝতে চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। দ্বিতীয়বারের আর্তনাদে দিক ঠিক করে সোজা দক্ষিণে রাস্তা ধরে ছুটতে ছুটতে একটা চারতলা বাড়ির নিচে এসে দাঁড়ালাম। 1 মিনিট, 2 মিনিট, প্রতিটি মিনিট নির্ধারণ উত্তেজনা পরিস্থিতির মধ্যে পেরিয়ে চলল। আর একবার সেই শব্দ। এক নিমেষে কর্তব্য স্থির করে জানালার রড ধরলাম। এক নিমেষে কর্তব্য স্থির করে জানালার রড ধরলাম। কোনো রকমে একতলায় পৌঁছে একটা খোলা জানালা দিয়ে একটা ঘরে লাফিয়ে পড়লাম। টর্চের আলোয় দেখলাম ঘরটা ফাঁকা, কেউ নেই। দরজা খুলে সরু বারান্দায় এসে দাঁড়ালাম। উপর থেকে একটা গোলমালের শব্দ কানে এলো। ছুটতে ছুটতে বারান্দা শেষে এসে উপরে উঠবার সিঁড়ি পেলাম। তলায় উঠে আবার একটা সরু বারান্দা ধরে ছুটে চললাম। অন্ধকারে বুঝতে পারিনি একটা কিসের ধাক্কা খেয়ে হুড়মুড় শব্দে পড়ে গেলাম। পড়ে নিজের সমূহ বিপদটা বুঝলাম। হাতে রিভলভার কোথায় ছিটকে পড়ে গেছে, টর্চটাও। হাতড়াতে লাগলাম, যদি রিভলভারটা পাই। পরিষ্কার পরিষ্কার আমি বুঝতে পারলাম আমার পড়ার শব্দ ওরা শুনতে পেয়েছে, এখনই এসে হাজির হবে। পাগলের মতো আমি তখন হামাগুড়ি দিয়ে চলেছি। হঠাৎ হাতে একটা কি ঠেকলো, তুলে নিলাম। টর্চ। মুখের মধ্যে সাহসের বন্যা বইল। টর্চের আলোয় রিভলভারটা কুড়িয়েছি মাত্র, এমন সময় সামনের ঘরের দরজা খুলে গেল। এক মুহূর্ত ছট করে বাঁদিকের ঘরটায় ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। আমার প্রতিটি লোম তখন উত্তেজনায় দাঁড়িয়ে উঠেছে, চোখের পাতা কাঁপছে। তাড়াতাড়ি এগিয়ে ঘরের জানলার কাছে এসে দাঁড়ালাম। সামনের ঘরে কতগুলো হিংস্র মুখ ছোড়া উঁচিয়ে দাঁড়িয়ে আছে। একবার শুধু দেখে নিলাম ওরা আক্রমণকারী কিনা। তারপর আমার হাতে রিভলভার গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কাজগুলো ছোড়ার তীরের মতো এসে পড়লো এ ঘরে। আমি তখন জানালার আড়ালে। ওরা থামতে আবার আমার রিভলভার গর্জে উঠল। তারপর একটা হট্টগোল হুড়োহুড়ি। হঠাৎ একটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদে সব চাপা পড়ে গেল। ওরা পালাতে আমি জানালা টপকে সেই ঘরের মধ্যে লাফিয়ে পড়লাম। সামনে 3টে দুর্ধর্ষ মগের মৃতদেহ, বুলেটে ঘায়েল হয়েছে। ওপাশে আর একজন ছটফট করে কাতরভাবে গোঙাচ্ছে। ছুটে গেলাম তার কাছে। বুঝলাম একেই আক্রমণ করা হয়েছিল। সামনের দিকে তার মাথাটা তুললাম। এক তরুণী বার্মিজ সুন্দরী, পিঠের ডান পাশে ছোড়ার গভীর ক্ষত। সেই ক্ষতের রক্ত সারা মেঝে ছড়িয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে জল এনে যথাসাধ্য তার শুশ্রূষা করে চললাম। প্রায় ঘন্টাখানেক পরে সে চোখ খুলল। খানিকটা জল খাইয়ে দিলাম। হঠাৎ ভাঙা ভাঙা ইংরেজিতে সে বললে, তুমি কি সৈনিক? সৈনিক? সৈনিক, তোমায় আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তুমি আমায় শান্তিতে মরতে দিচ্ছ। তারপর অনেকক্ষণ সব চুপচাপ। হঠাৎ সে বললে, সৈনিক, এই মগগুলো আমাকে আক্রমণ করেছিল কারণ আমি এখানকার মধ্যে একজন নামজাদা ধনী এবং সম্পূর্ণ একা। হ্যাঁ সৈনিক, নিজের জীবন বাঁচাতে ওরা যা চাইলে সব দিলাম, শুধু দিতে পারলাম না এইটে। মেয়েটি কম্পিত হাতে মুখের তলা থেকে একটা ফিকে সবজে কাপড় তুলে ধরলো। কাপড়ের অনেকটা জায়গা রক্ত লাল টকটক করছে। সৈনিক, এর চেয়ে অনেক মূল্যবান জিনিস তাদের দিলাম, কিন্তু এটা দিতে পারলাম না।
কেন জানো? এটা আমায় যে উপহার দিয়েছিল, সে আমার বন্ধু, সে আমায় ভালোবাসতো, কিন্তু এখন সে নেই। সৈনী, যুদ্ধক্ষেত্রে সে প্রাণ দিয়েছে। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি নির্বাকভাবে বসে থাকলাম। কি সান্ত্বনা দেব? হঠাৎ সে প্রশ্ন করল, আচ্ছা সৈনিক, তোমার স্ত্রী আছে? মিশিত হলাম তার এই প্রশ্নে, তবু বললাম, হ্যাঁ। তুমি তাকে ভালোবাসো? চমকে উঠলাম, চমকে উঠলাম। মৃত্যুপথযাত্রী এ নারীর এ কি অদ্ভুত প্রশ্ন! কি উত্তর দিই আমি? করুণ উদ্গ্রীব ভাবে সে আমার দিকে তাকিয়ে রয়েছে। বলে ফেললাম, হ্যাঁ। বড় সুখী হলাম সৈনিক, আমার জীবনের শ্রেষ্ঠ ধনকে তুমি রক্ষা করেছো, মৃত্যুর মুহূর্তে অপরূপ শান্তি দিয়েছো। তোমায় আমি তাই আন্তরিক ধন্যবাদের সঙ্গে এই কাপড়ের সম্মান রাখতে তোমাকেই এটা উপহার দিচ্ছি। তোমার স্ত্রীকে কিছু একটা করিয়ে দিও, ভগবান তোমাদের সুখী করুন। কিরিটিবাবু থেমে গেলেন। আমি নির্নিমেষ ভাবে তার দিকে তাকিয়ে রইলাম। কিরিটিবাবু সারা মুখে বেদনা চিহ্ন, চোখের কোণে জল। কিরিটিবাবুর চোখে জল! অদ্ভুত, আশ্চর্য ব্যাপার। হঠাৎ মনে হলো, কিরিটিবাবুও মানুষ। শেষ হলো আজকের গল্প, বিমল করের লেখা গল্প সৈনিক। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে পুরো গল্প পাঠটি শুনলেন, তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলেই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।